আজ ১৬ই আগস্ট ২০২৪। মাত্র ১১ দিন পূর্বে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি ভিন্নতর বাংলাদেশে এসে উপনীত হয়েছি। এই প্রেক্ষাপটে আমরা আজ নিজেদের অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি, কারণ আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধের অন্যতম পরিকল্পনাকারী ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা কালজয়ী গ্রন্থ মূলধারা ৭১-এর লেখক শ্রদ্ধেয় মইদুল হাসান। স্যারের কাছে জানতে চাচ্ছি, এই যে গণ অভ্যুত্থান, তার পরবর্তী যে গতি প্রকৃতি এবং আন্দোলনটা কীভাবে দানা বাঁধলো বা কীভাবে ঘটলো, ওনার মূল্যায়ন আমরা জানতে চাচ্ছি। স্যার প্লিজ। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বরে আমরা যুদ্ধে জয়ী হই। তার ১১ দিন বাদে কি ঘটেছিল আমি মনে করার চেষ্টা করছিলাম। আমি ১১ দিন বাদে জাস্ট ঢাকা ফিরেছি, বোধহয় ২৪-২৩ ডিসেম্বরে আমি ফিরেছিলাম। তো তখন আমি দেখি সে সমাজের কোনো স্পন্দন নেই, কোনো আবেগ নেই, বেশ নিস্পন্দ। এখানে ১১ দিন বাদেও এখানে আমি দেখতে পাচ্ছি মানুষ সব দিক থেকে ভাইব্রেন্ট। সমাজের বিভিন্ন অংশ এখনও তাদের মন্তব্য করে যাচ্ছেন যে কি করা যেতে পারে আরও, বা কি ঘটতে পারে, অথবা তাদের জিজ্ঞাসা সেই ঘটার সঙ্গে আমাদের অভীষ্ট লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারবো কি না। আমি বলছিলাম যে আমি ১৯৭১ সালের ডিসেম্বরের আমি ২৩শে ডিসেম্বরে দেশে ফেরার পর ২৪শে ডিসেম্বর থেকে খোঁজ করার চেষ্টা করছি কারা কারা লোক কোন দিক থেকে এসছেন এবং যারা ভেতরে আছেন তাদের সঙ্গে একটা পুনর্মিলনের একটা ব্যাপার রয়েছে। সেই সমাজের তাদের দুঃখ দুর্দশার কথা শোনার কথা হচ্ছে, তাদের সমস্যাবলী জানার কথা হচ্ছে। অর্থাৎ এরও একটা পর্ব তখন শুরু হয়েছিল এবং সেটা করতে গিয়ে আমাদের যেটা অসুবিধা হয়েছিল এবং যেটা এখন অনেক সুবিধে, সেটা মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ করার। এইখানে একটা প্রফাউন্ড চেঞ্জ দেখতে পাই এই মুভমেন্টে, যে এই যে টেকনোলজিক্যালি আজকে পৃথিবী একটা নতুন জায়গায় এসে গেছে বিকজ অফ দি স্মার্টফোন। আসলে এই কন্টেম্পোরারি টেকনোলজি গাইড করে মানুষ কিভাবে লড়াই করবে, মানুষ কিভাবে সংগঠিত হবে, কিভাবে তাদের একটা কমন প্রোগ্রাম ডেভেলপ করবে, সেই কমন প্রোগ্রামটাকে কিভাবে ক্যারি আউট করবে। ঠিক যে অ্যাডভান্টেজগুলো আমি দেখতে পাচ্ছি এইবারে আমরা দেখতে পাচ্ছি। আমরা সেই যুদ্ধের পর, মুক্তিযুদ্ধের পর সব একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো খোঁজ করতে, আমরা চাও খোঁজ করো, দেখো তাকে সেখানে পাওয়া যায় কিনা। মানুষকে, কোনো নেতাকে, কোনো দলপতিকে, কোনো ছাত্রদেরকে, এখানে সেটা নয়, মুহূর্তে যোগাযোগ হচ্ছে। এই মুহূর্তে যোগাযোগটা ঘটার ফলেই এই আন্দোলনটা এমন হয়েছে। আমার একটা নাতি, ও সবে পাশ করে ও এখন পড়তে যাবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি রাজশাহীতে ভর্তি হয়েছে। সে এলো ছুটে, আমাকে দেখাচ্ছে এক এক করে যে দেখো এইটা অমুক কলেজেই হচ্ছে, অমুক কলেজেই হচ্ছে। আমি বললাম যে আমার স্মার্টফোনে তো এগুলো নেই, তোর আছে? বলে আমরা তো সব নেটওয়ার্ক করা আছে। সো দিস ইজ হাউ টেকনোলজি হেল্পড টু ক্রিয়েট আ কমিউনিটি, টু গিভ দেম এ অপরচুনিটি টু ফার্ম আপ এ প্রোগ্রাম যেটা নিয়ে চলতে হয়, যেটা আমাদের সেই সময় ছিল না। আপনার ডিফিউজড জনসমষ্টি একে অপরকে খুঁজে বেড়াচ্ছে, কে কী করবে সেটা জানা
চেষ্টা করছে, আর এখানে তারা অলরেডি এক্সচেঞ্জ করছে ভিউ কার কি কোথায় কেমন করে করতে হবে। তো এখানে আরেকটা আমি ডেভিয়েশন নিই, এই টেকনোলজিক্যাল দিক, একটা সেটিং অফ দ্য সোসাইটি অ্যান্ড দ্য টাইম উই বিলং টু, এটা আমরা অগ্রাহ্য করে যাই। এটা কিন্তু একটা প্রফাউন্ড জিনিস। ওই 1840-এর দিকে যদি স্টিম ইঞ্জিন ডেভেলপ না করতো, যদি ওই বড় ফ্যাক্টরিগুলো ডেভেলপ না করতো, মানুষ যদি কাজ করার জন্য সেই ফ্যাক্টরির মধ্যে না যেতে হতো, এবং সেখানে যদি রোজ সকালে 8টার সময় বলে দেওয়া হতো ভোঁ বাজিয়ে যে তোমরা জয়েন করো, বিকেল 5টায় বলা হতো তোমাদের ছুটি, এগুলো যদি না বলতো, এই ডিসিপ্লিনগুলো যদি না আসতো, দুনিয়ার মজদুর খাওয়া আসতো না, ডাচ ক্যাপিটাল আসতো না। হোল কমিউনিজমের যে চিন্তাটা এসছে বিকজ অফ দি ইনভেনশন অফ দ্য স্টিম ইঞ্জিন, বিকজ অফ দি যে টেকনোলজি সমাজে পৌঁছে, তারা একসঙ্গে থাকে, একসঙ্গে ওঠে, একসঙ্গে ঘুমোয়, একসঙ্গে কাজে যায়, একসঙ্গে মোবাইল। কাজে দুনিয়ার মজদুর এক হওয়া তো হয়ে আছে, এই টেকনোলজি হ্যাজ ডিসাইডেড। আমাদের এই যুগে আমাদেরকে কিন্তু খুব বড় নিয়ন্ত্রণ করছে, সেটা হচ্ছে এই কমিউনিকেশন ডিভাইস। এবং এর এমন একটা ঘটনা আমি চোখের সামনে দেখছি যে এই ঢাকার আন্দোলনের স্পিল ওভারটা ভারতে ঢুকতে শুরু করছে।